মানুষের ডানা হতে পারে? ভাবুন তো, আপনার পেছনে দুটো ডানা আছে, যখন যেখানে ইচ্ছে হয় উড়ে যেতে পারবেন। দারুণ না ব্যাপারটা? হ্যাঁ, আপনার আমার এই ভাবনাটা জীবন্ত করে তুলেছেন এক ঔপন্যাসিক, বাংলাদেশের এক জীবন্ত কিংবদন্তি। নাম শুনলে আমি শিওর আপনি চিনে ফেলবেন। এবং আমার ধারণা আপনিও আমার মতো ছোটবেলায় উপন্যাসটি পড়েছেন। তবে আমি গ্যারেন্টি দিতে পারি, এই উপন্যাসটির কাহিনী এত চমৎকার, যতবার শুনবেন ততবারই ভালো লাগবে। ধৈর্য হারাবেন না। না, ভয় নেই। পুরো বিস্তারিত উপন্যাস আপনাকে শোনাবো না, যাতে আপনাকে ধৈর্য হারাতে হয়। আমি পড়েছি, আপনাকে সেই কাহিনীটাই বলবো। তবে আপনাকে সাজেস্ট করব, উপন্যাস পড়ার অভ্যাস ও সময় যদি থাকে, যে কোনো লাইব্রেরিতে বইটি আছে, পড়ে নিতে পারেন। এবং অনলাইনেও আছে। গল্পের মাঝেই নামটা বলবো। নামটা সার্চ দিলেই পেয়ে যাবেন ফ্রি পিডিএফ বই। কথা দিচ্ছি, একবার উপন্যাসের ভিতর হারিয়ে গেলে বাস্তব জগতে আর ফিরতে ইচ্ছা করবে না। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের নোবেল এক্সপ্লেনেশন। সাথে আছি আপনাদের প্রিয় শ্যাডো টেলার উপন্যাসের এক্সপ্লেনেশন নিয়ে। আর একটি কথা বলে নেই, যারা এমন উপন্যাসের গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ দিবে। শুরুতে আমরা জহুর নামের একজন মাঝবয়সী ভদ্রলোককে দেখতে পাই। সাগর পাড়ে বসে সূর্য ডোবা দেখছে। কয়েকদিন আগে তার মেয়ে ও স্ত্রী মারা যাওয়ার পর থেকে এরকম মন মরা হয়ে থাকে। এরপর সূর্য ডুবলে চলে যায়, কিন্তু আজকে চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসে। তখন এক লোক জহুরকে একটা চাকরির প্রস্তাব দেয়। সাধারণ কোনো চাকরি না, হাসপাতালের চাকরি। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু লোকটা বলে হাসপাতালটা সাগরের মাঝে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে। জহুর একজন মাঝি, সে না করে দেয়। তার কথা, শহরে আরও অনেক মানুষ আছে, তাদের গিয়া বলেন দেশে চাকরির বহুত অভাব, মানুষের অভাব হবে না। তারপরও লোকটা জহুরকে বিভিন্ন কিছু বলে বোঝায়, যেমন হাসপাতালটা 5 স্টার হোটেলের থেকেও হাইফাই, বড় লোকদের, তারা হেলিকপ্টারে আসে। ধনীরা ছাড়া অন্যদের ওখানে যাওয়ার সামর্থ্য নাই, এই জন্য সাধারণ মানুষ ওটার নামও জানে না। এরপর ইন্টারভিউয়ের জন্য একটি কার্ড দেয় জহুরের হাতে, বলে আপনার ইচ্ছে হলে ইন্টারভিউ দিতে যাবেন, না হলে এটা ছিঁড়ে ফেলবেন, অন্য কাউকে দিবেন না। জহুর কার্ডটা নিয়ে বাসায় যায়, কিন্তু আছে না, ফ্রি পাইলে মানুষ কিছুই ছাড়ে না। জহুর পুরো রাজি না থাকলেও আসা যাওয়া ফ্রি, নাস্তা ফ্রির কথা শুনে চিন্তা করল ঘুরে দেখে আসা যাক, পরে আর সুযোগ আসবে না। আর একটা কথার কারণে জহুর রাজি হয়, সেটা হলো কয়েকদিন আগে একটা পিচ্চি পকেট মারতে গিয়ে ধরা পড়ে। জহুর তাকে মানুষের গণধোলাই থেকে বাঁচায়। ওখানে জহুর না থাকলে হয়তো পিচ্চিটাকে মেরেই ফেলত। সে সুন্দরভাবে ঠান্ডা মাথায় মানুষদের ম্যানেজ করে। ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপারটি সেই লোকটার পছন্দ হয়, মানে প্রশংসাটুক করে জহুরকে পটায় ফেলে আর কি। জহুরকে এমনভাবে পটায় যে কেউ রাজি হতোই, চাকরি করুক না করুক ঘুরে আসতো। আমিও তাই করতাম। যাই হোক, জহুর ইন্টারভিউ দেওয়ার জন্য হাসপাতালের ট্রলারে চড়ে সেই হাসপাতালে যায়। হাসপাতালে ঢোকার পর এক মহিলা জহুরের গলায় আইডি কার্ড ঝুলিয়ে দিয়ে বলে 1 সেকেন্ডের জন্য খোলা যাবে না। জহুর বুঝতে পারে এখানে সিকিউরিটি খুব টাইট। জহুরের একটু ঘুরে দেখার ইচ্ছা হয়। এক পর্যায়ে জহুর একটি সুড়ঙ্গ দেখতে পায়, যদিও প্রথমেই বুঝতে পারে না। কতক্ষণ ঘাটাঘাটি করার পর বুঝতে পারে যে কখনো পালানোর দরকার পড়লে এই সুড়ঙ্গ ধরে পালিয়ে যাওয়া যাবে। এরপর হাসপাতালের ডরমিটরি দেখতে পায়। ডরমিটরি বলতে সহজ ভাষায় মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস, যেখানে অনেক ছাত্র একসাথে খায়, ঘুমায়, বড় হল রুমের মতো আর কি। তখন খাকি পোশাক পরা একজন গার্ড এসে জহুরকে ডেকে নিয়ে যায় সেই হল রুমে। জহুরকে নিয়ে লিফটে করে 3 তলায় যায়। সেখানে জহুর একটা মেয়েকে দেখতে পায়, একদম মানসিকভাবে বিধ্বস্ত। চেহারা দেখে মনে হয় তার আর বাঁচার কোনো ইচ্ছা নাই, যে কোনো সময় সুযোগ পেলে সুইসাইড করতে পারে। এরপর খাকি পোশাক পরা সেই লোকটা জহুরকে নিয়ে যায় সেই বসের রুমে। বস মানে কাদের স্যার, এই হসপিটালের মালিক। দালালটা বলছিল কাদের স্যার নাকি অমায়িক মানুষ, তার মতো নাকি পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। সে ইন্টারভিউ নিবে। জহুর কাদের স্যারের সামনে বসে, জহুরকে টেবিলে হাত রাখতে বলে। এরপর জহুরকে শর্ত দেয় যে সে যা জিজ্ঞাসা করবে সবগুলোর মিথ্যা উত্তর দিতে হবে। আর টেবিলে একটি হার্টবিট মাপার একটি যন্ত্র আছে, ওখানে হাত রাখলে কাদের স্যার মনিটরে জহুরের হার্টবিট দেখে।
জহুর ঠিকঠাক সবগুলোর মিথ্যা উত্তর দেয়। এক পর্যায়ে কাদের স্যার জিজ্ঞাসা করে যে জহুর কি আকাশে উড়তে পারে। জহুর বলে হ্যাঁ পারি। সে বলে তার দুটি পাখা পিঠে ভাঁজ করা আছে। এরপর ইন্টারভিউ শেষে কাদের স্যার জহুরকে বলে আপনার চাকরি কনফার্ম। জহুরের অনেক কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা হয় কিন্তু সুযোগ পায় না। পরের দিন দেখা করতে বলে। রাতে ঘুমিয়ে পড়ে জহুর, কিন্তু রাতে গোলাগুলি আর হেলিকপ্টারের শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে জহুর ভয় পেলেও পরে ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝতে পারে নিশ্চয়ই সে যেটার ভয় করেছিল তাই। এখানে কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটে। আর এখন দেশের সেনাবাহিনী অভিযানে আসছে, নিশ্চিত কাদেরকে ধরতে আসছে, আর ও তো নিশ্চয়ই সেই সুড়ঙ্গ থেকে পালাবে। এবার জহুর আর দেরি না করে দৌড়ে সেই সুড়ঙ্গের মাথায় যায়। এরপর ঠিকই কাদেরকে ধরে ফেলে। একদম শাহিনকে যেভাবে ধরে সেভাবে পেছন থেকে ধরে ফেলে। এখানে দুজনের অস্থির একটা ফাইট হয়। কাদের অবস্থা খারাপ দেখে জহুরকে ডলারের অফার দেয়। জহুর বলে আমি জেলে মানুষ, টাকা পয়সা সেরকম নাই, কোনোদিন নিজের চোখে ডলার দেখি নাই। হারামির বাচ্চারা ঘুষ কিভাবে দেয় কি বলে তখন এটা জানার খুব ইচ্ছা ছিল। এখন বুঝলাম একদম সোজাসুজি কথাবার্তা হয়। যাই হোক, জহুর মিলিটারির হাতে কাদেরকে ধরিয়ে দেয়। পরে মিলিটারির জিজ্ঞাসাবাদে জানা যায় নাৎসি জার্মানিতে ডক্টর ম্যাঙ্গেলা জীবন্ত মানুষকে নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করত, কাদেরও এখানে সেরকম মানুষের জন্ম নিয়ে এক্সপেরিমেন্ট করে। তবে একটি কথা বলে রাখি, উপন্যাসটি কাল্পনিক হলেও ডক্টর ম্যাঙ্গেলার বিষয়টি সত্য। ডক্টর ম্যাঙ্গেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন নাৎসি চিকিৎসক ছিল। সেখানের বন্দীদের ওপর অমানবিক সব এক্সপেরিমেন্ট করত, ফলে মারাত্মক যন্ত্রণা নিয়ে মারা যেত। আসলে দুনিয়ায় কত ধরনের মানুষ যে আছে তার হিসাব নেই। যাই হোক, উপন্যাসে ফিরি। মিলিটারি অফিসার কাদেরের সেই রকম একটা আপ্যায়ন করে, মানে ধোলাই দেয় আর কি। সে নাকি 350 মতো মেয়েকে এমন এক্সপেরিমেন্ট করেছে, সবগুলো মেয়ে প্রেগনেন্ট, সবার পেটে এমন সব বাচ্চা যা জেনেটিক ইঞ্জিনিয়ার দিয়ে বানর, কুকুর, ডলফিন, পাখির জিন দেয়া হয়েছে। মানে বানর আর মানুষের হাইব্রিড, কুকুর মানুষের হাইব্রিড, পাখির সাথে মানুষের হাইব্রিড ইত্যাদি। এই কথা শুনে আর এক দফা ধোলাই দেয় মিলিটারি অফিসার। জহুর 3 তলায় উঠে যে মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটার কথা জিজ্ঞেস করে। কাদের বলে তার পেটে পাখির জিন। এরপর কাদের বলে বাচ্চাটা যদি বাঁচে তাহলে সে হবে প্রথম বাস্তব ইকারাস। গাইজ, ইকারাস হলো গ্রিক মিথোলজি বা পৌরাণিক কাহিনীতে বর্ণিত এক দেবতা যে পাখির পলক লাগিয়ে সূর্যের কাছে গিয়েছিল। সেটা তো মিথোলজি, মানে কল্পনায়। আর এই বাচ্চাটা যদি বাঁচে তাহলে সে হবে প্রথম পাখাওয়ালা মানুষ। বাই দ্য ওয়ে, এই উপন্যাসটার নামও ইকারাস। কে কে এর আগে উপন্যাসটি পড়েছিলেন কমেন্টে জানিয়ে দিন। যাই হোক, এরপর সেই সব গর্ভবতী মেয়েদের চিকিৎসা দেওয়ার জন্য শহরের হাসপাতালে নিতে জাহাজে তোলা হয়। জাহাজটি সেই ঘাট থেকে রওনা দেয়। কিন্তু দুঃখের কথা হলো সেই পাখির জিনওয়ালা মেয়েটি নদীতে ঝাঁপ দেয়। গাইজ, আগেই বলেছি মেয়েটার মানসিক অবস্থা ভালো না, তাই সুইসাইড করতে ঝাঁপ দিয়েছিল। জহুর সেটা দেখতে পায়। এরপর জাহাজ থামানোর জন্য অনেক ডাকালাকি করে, কিন্তু কেউ জহুরের কথা শোনে না। পরে উপায় না দেখে জহুর ঝাঁপ দেয় পানিতে। এরপর মেয়েটাকে অনেক কষ্টে পাড়ে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই মেয়েটার প্রসব বেদনা শুরু হয়। মেয়েটা ভাবছে তার পেটে রাক্ষস, বারবার শুধু বলতেছে আমাকে বাঁচালেন কেন, আমার পেটে রাক্ষস, এই রাক্ষস পৃথিবীতে আনা যাবে না, আনলে পৃথিবীর মানুষের অনেক ক্ষতি করবে। জহুর মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করে। অবশেষে অনেক সুন্দর একটা বাচ্চার জন্ম হয়। বাচ্চাটার পিঠে ছোট ছোট দুটো ডানা। বাচ্চাটা একদম হালকা, কিন্তু সেই মেয়েটার বাঁচানো যায় না। জহুর বাচ্চাটাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে ডাক্তারকে বলে বাচ্চাটাকে সুস্থ করতে যা করার প্রয়োজন ডাক্তার যেন তাই করে, প্রয়োজনে ডানা দুটো কেটে ফেলতে। গাইস, এই পর্যায়ে এসে খুব করে মনে মনে চাইতাম ডাক্তার যেন ডানা দুটো না কাটে। আপনারও কি তাই মনে হয়েছে? কমেন্ট করে জানাবেন। এমনকি ডাক্তারও রাজি হয়ে যায় বাচ্চাটির পাখা দুটো কাটার জন্য। এই ডাক্তারটার নাম সেলিম। সে অপারেশন করতে খরচের কথাও ঠিক করে ফেলে। আসলে সত্যি বলতে ডাক্তারও এখন বাচ্চাটিকে নিয়ে এক্সপেরিমেন্ট করে অনেক টাকা আয় করার লোভে পড়ে গেছে, মানে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে না। জহুরের মনে খটকা লাগে। এরপর একটা নার্স আসে। তার ওপর কিছুটা ভরসা পায় জহুর। তার কাছে অনেক রিকোয়েস্ট করে বাচ্চাটার যেন কোনো কষ্ট না হয়। নার্সটিও আশ্বাস দেয়।
একটু পর দেখা যায় পুলিশের গাড়িতে 3 জন এসে সেলিমের সাথে ফিসফিস করে কি যেন বলছে, মানে ওপর মহল পর্যন্ত এই বাচ্চার খবর চলে গেছে।